দর্শক, আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। বিশ্ব জনমতের তোয়াক্কা না করে লেবাননের স্থল অভিযানে ইসরায়েল, নিরাপদ আশ্রয়ের খোঁজে দেশ ছাড়ছেন লাখ লাখ লেবানিজ। নাসরুল্লাহ হত্যার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে হিজবুল্লাহ। লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি উপপ্রধান নাঈম কাশেমের। বিতর্কের লড়াইয়ে রাতেই মুখোমুখি হচ্ছেন দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। গুরুত্ব পাবে সুইং স্টেটগুলোর ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস বিশ্লেষকদের। শিরোনাম দেখছিলেন যমুনা আইডেস্কে। আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। আন্তর্জাতিক উদ্বেগ আর আহ্বান উপেক্ষা করে লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। অপারেশন নর্দার্ন অ্যারোস পরিচালনায় বিমান হামলার পাশাপাশি মঙ্গলবার স্থানীয় সময় ভোর রাতে দেশটিতে প্রবেশ করে তেল আবিবের পদাতিক সেনারা। ইসরায়েলের সামরিক বিভাগ IDF জানিয়েছে সীমিত পরিসরে সুনির্দিষ্ট টার্গেটে হবে হামলা। লেবাননে তেল আবিবের চলমান আগ্রাসনে সোমবার একদিনে মৃত্যু হয়েছে আরও 95 জনের, আহত প্রায় 200। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাতভর বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বড় ধরনের আগ্রাসনের শিকার হয় রাজধানী বৈরুত ও বেকা ভ্যালি। হামলা চালানো হয় সবচেয়ে বড় শরণার্থী শিবির আইন আল হিলভেতে। ফিলিস্তিনি গোষ্ঠী ফাতার সশস্ত্র শাখা ছিল টার্গেট। বোমা বর্ষণ করা হয় বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমান হামলার পাশাপাশি একদিন আগেই লেবাননে স্থল অভিযান শুরুর স্পষ্ট ইঙ্গিত দেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। হুঁশিয়ারি দেন জল, স্থল ও আকাশ পথে হবে হামলা। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপ শুরু হবে শিগগিরই। নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন ও আমাদের লক্ষ্য অর্জনে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিস্থিতি পরিবর্তন করে উত্তরের বাসিন্দাদের ফিরিয়ে আনবই। সেজন্য যা কিছু প্রয়োজন করব। মঙ্গলবার ভোররাতেই শুরু হয় পরিকল্পনার বাস্তবায়ন। টুইটার হ্যান্ডেলে প্রকাশিত বিবৃতিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। জানায় লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রামগুলোতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নির্ধারিত টার্গেটে হবে হামলা। এর কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত দাহিয়ে সহ 3টি এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় বাসিন্দাদের। যদিও সরে যাওয়ার সুযোগ না দিয়ে মাত্র 30 মিনিটের মধ্যে শুরু হয় বিমান হামলা। ইসরায়েলের স্থল অভিযান নিয়ে অবহিত ছিল যুক্তরাষ্ট্র। সোমবারই মার্কিন কর্মকর্তাদের বরাতে তা নিশ্চিত করেছিল দেশটির একাধিক গণমাধ্যম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট জো বাইডেন অবশ্য দাবি করেছিলেন তেল আবিবকে থামাতে পারবেন তিনি, যা শেষ পর্যন্ত সত্যি হয়নি। More aware than you might know, and I'm comfortable with them stopping. We should have a ceasefire now. গত সপ্তাহ থেকে রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণ ও পূর্বে জোরালো হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গেল শুক্রবার বৈরুতের অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। 2 সপ্তাহের হামলায় 1000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে। বাস্তুচ্যুত হয়েছে 10 লাখের বেশি। ডরথি দাস্টিন, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানবো বিস্তারিত সহকর্মী বাবু সাহার কাছ থেকে। যুক্ত হচ্ছেন লেবাননের রাজধানী বৈরুত থেকে। বাবু সাহা, একটু জানাবেন স্থল অভিযান শুরু হওয়ার পর এখন আসলে ইসরায়েলের লেবাননের পরিস্থিতিটা কেমন দেখছেন, এবং সেই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে সরে যেতে পেরেছেন কিনা? সাইফুদ্দিন রবি, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঠিক বৈরুতে, এবং আমার ঠিক পিছন যে অঞ্চলটি দেখতে পাচ্ছেন, কয়েকটি বিল্ডিং পরেই কিন্তু এখান থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে কিন্তু দাহি অঞ্চল। তো এই দাহি অঞ্চলে গতকাল রাতে ইসরায়েলি ব্যাপক আক্রমণ চালিয়েছে, এবং এই আক্রমণ কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে যেহেতু স্থলপথে আক্রমণ শুরু হয়েছে, সেহেতু কিন্তু স্থানীয় লেবানিজ সহ প্রবাসী বাংলাদেশিরা অনেকটা উৎকণ্ঠায় রয়েছে যে পরিস্থিতি কোন দিকে ধাবিত হতে পারে। ইতিমধ্যে লেবাননে গত 4 দিন ধরে কিন্তু ইসরায়েলি ড্রোন পুরো আকাশ জুড়ে কিন্তু পুরো লেবাননকে কিন্তু নজরদারি করছে। 24 ঘন্টা এই ড্রোন গুলো লেবাননের আকাশে চক্কর দিচ্ছে।
তবে এই মুহূর্তে লেবাননে বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা তারা অনেকটা অনিরাপদ আছে বলে জানিয়েছে, কারণ অনেক আশ্রয় শিবিরে তারা আশ্রয় নিল, সেই আশ্রয় শিবির গুলো কতটুকু নিরাপদ সেই ব্যাপারে কিন্তু তারা অনেকটা চিন্তিত। আবার অনেক প্রবাসী আছে যারা আশ্রয় শিবিরে ঠাঁই না পেয়ে খোলা আকাশের নিচে ঠাঁই পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাস যেখানে যে সকল প্রবাসী আশ্রয় নিয়েছে তাদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী তারা খাদ্য বা বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয় বলে স্থানীয় বাংলাদেশিরা তারা জানিয়েছে, এবং তারা বাংলাদেশ সরকারের কাছে আরো সাহায্য এবং সহযোগিতা করে কামনা করছে। পাশাপাশি বৈরুত দূতাবাস প্রবাসীদেরকে জানিয়েছে যে লেবাননের এই সংকটময় মুহূর্তে তারা প্রবাসীদের পাশে আছে, এবং প্রবাসীদের যে কোনো যদি কোনো অভিযোগ থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো বাংলাদেশ দূতাবাসের সাথে বা কমিউনিটির সাথে যোগ করার জন্য বা দূতাবাসের হেল্পলাইন বা হটলাইনে যোগাযোগ করে তাদেরকে জানানোর জন্য। তবে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এইসব ভুক্তভোগী প্রবাসীদের নিয়ে তারা কাজ শুরু করছে এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছে। সহকর্মী, অনেক ধন্যবাদ। সহকর্মী বাবু সাহা যুক্ত হয়েছিলেন লেবাননের বৈরুত থেকে, জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এদিকে লেবাননে ইসরায়েলের স্থল অভিযানের আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল। সোমবার একথা জানিয়েছেন মার্কিন এক কর্মকর্তা। এই তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, স্থল অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রকে পরিকল্পনার কথা জানানো হয়েছে। সে অনুযায়ী পুরো লেবানন নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে অভিযান চালাবে ইসরায়েলি সেনারা। মার্কিন গণমাধ্যম সিবিএস জানিয়েছিল সোমবারই শুরু হতে পারে স্থল অভিযান। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত ইঙ্গিত দেন 2-1 দিনের মধ্যে লেবাননে প্রবেশ করবে পদাতিক বাহিনী। জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালাচ্ছেন লেবানিজরা। আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দেশে থাকা আত্মীয় স্বজনের কাছে। তুরস্ক, গ্রিস, বুলগেরিয়া সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে এখন লেবানিজদের ভিড়। প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পথেও বাস্তুচ্যুতদের ঢল। লেবানন থেকে নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে অবতরণ করা বিশেষ এই ফ্লাইটের সব যাত্রী যুদ্ধবিধ্বস্ত লেবাননের বাসিন্দা, একই সাথে বুলগেরিয়ার দ্বৈত নাগরিক। সোমবার দেশটির সরকারি ফ্লাইটে ফিরিয়ে নেওয়া হয় তাদের। শুধু বুলগেরিয়ায় নয়, বিশ্বের নানা প্রান্তে যে যেভাবে পারছেন আশ্রয়ের সন্ধানে ছুটছেন লেবানিজরা। নিরাপত্তা শঙ্কায় অবস্থানরত বিদেশিরাও ছাড়ছেন দেশটি। তুরস্ক, গ্রিস, ফ্রান্স, স্পেন সহ বিভিন্ন দেশের এয়ারপোর্টে লক্ষ্য করা গেছে লেবানন ফেরত মানুষের ভিড়। আমরা খুবই উদ্বিগ্ন। নিরুপায় হয়ে তুরস্কে এসেছি। বৈরুত সহ আশেপাশের এলাকায় ভয়ঙ্কর বোমা বর্ষণ করছে ইসরায়েলিরা। পরিস্থিতি খুবই খারাপ। আমরা আতঙ্কিত। আমার খুব কষ্ট হচ্ছে, দেশের জন্য, দেশের মানুষের জন্য। এয়ারপোর্ট আসতে আসতে বহু বাড়িঘরের ধ্বংসস্তূপ চোখে পড়ল। খুব ভয়ও হচ্ছে। প্রিয় মানুষগুলোকে কি আবার দেখতে পারবো, নাকি সবাইকেই হারাতে হবে? যাদের প্রবাসের স্বজন বন্ধু নেই তারাও পালিয়ে যাচ্ছেন প্রতিবেশী দেশগুলোতে। এমনকি যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও আশ্রয় নিচ্ছেন কেউ কেউ। নিরাপত্তা শঙ্কায় লেবানন থেকে নিজ নিজ দেশের নাগরিকদের সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র সহ বেশ কিছু দেশ। ব্রিটিশদের উদ্ধারে সোমবার বৈরুতে বিশেষ ফ্লাইট পাঠিয়েছে যুক্তরাজ্য। লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের জেরে গেল 2 সপ্তাহে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখ মানুষ। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। নাসরুল্লাহর মৃত্যুর পর কোন দিকে মোড় নিচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি? হিজবুল্লাহ কি মেনে নিচ্ছে পরাজয়? বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে হার মেনে নিয়ে নিজেদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করবে না গোষ্ঠীটি, বরং নাসরুল্লাহর হত্যার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে তারা। এদিকে যে কোনো হামলা প্রতিরোধে প্রস্তুত তেল আবিব ও ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হিজবুল্লাহর কমান্ড কাঠামো। পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। হাসান নাসরাল্লাহকে হত্যা করে যেন হিজবুল্লাহর কফিনে শেষ পেরেকটি ঠুকেছে ইসরায়েল। তাহলে কি এবার হার মেনে নেবে হিজবুল্লাহ? বিভিন্ন মহলে উঠেছে সে প্রশ্নই। বিশ্লেষকরা বলছেন একেবারেই ক্ষীণ সেই সম্ভাবনা, বরং আগের চেয়ে কয়েক গুণ বেশি আগ্রাসী হয়ে উঠবে গোষ্ঠীটি।
বিশ্লেষকরা মনে করেন নাসরাল্লাহর অবর্তমানে সামান্য ধাক্কা খেলেও নিজেদের শক্তিমত্তা প্রকাশে পিছপা হবে না হিজবুল্লাহ। কড়া জবাব দিতে নিজেদের সংগঠিত করছে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে মূল লক্ষ্য অটুট রেখে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নাইম কাশেম। লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর হামলা এবং ইসরায়েলের বিশৃঙ্খলা সৃষ্টি সত্ত্বেও হিজবুল্লাহ তার মূল লক্ষ্যে এগিয়ে যাবে। ইসরায়েল স্থল অভিযান চালাতে চাইলে তা মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ যোদ্ধারা। শত্রুপক্ষকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। তবে এমন সংকটেও কতটা সুসংহত থাকতে পারবে হিজবুল্লাহ আর কত দ্রুত প্রতিরোধ গড়ে তুলতে পারবে তা নিয়েও সন্দিহান অনেকে। হাসান নাসরুল্লাহর মৃত্যু অর্থপূর্ণ প্রভাব ফেলবে হিজবুল্লাহর ওপর। কিছুটা অস্থিতিশীল হয়ে উঠতে পারে গোষ্ঠীটি। এর পাশাপাশি স্বল্প মেয়াদে তাদের রাজনৈতিক ও সামরিক কৌশলে আসবে বেশ কিছু পরিবর্তন। এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নেতৃত্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আরও জোরদার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ। লেবাননকে $10 কোটি জরুরি ত্রাণ সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে ত্রাণ সহায়তা ঘোষণার পাশাপাশি যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে বিবৃতিটিতে। লেবাননের ঐক্য, জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন আছে দেশটির, তাও পুনঃনিশ্চিত করা হয়েছে সেখানটায়। যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ধ্বংস করেছে হুতি বিদ্রোহীরা। সোমবার এমনটাই দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি। দাবির সপক্ষে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও। প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায় রাতের আকাশে জ্বলছে কিছু একটা, তবে তা কি ড্রোনই কিনা তা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। হুতি বিদ্রোহীদের দাবি সেটি মার্কিন MQ-9 মডেলের ড্রোন। এর আগে একই দিনে ইয়েমেনের হোদেইদা বন্দরে হুতিদের টার্গেট করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল, যাতে প্রাণ গেছে কমপক্ষে 5 জনের, গুরুতর আহত অর্ধশতাধিক ইয়েমেনি নাগরিক। বন্দরের অভ্যন্তরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জ্বালানি ট্যাঙ্ক ও অন্যান্য অবকাঠামো। ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে মুসলিম বিশ্ব। সোমবার আঙ্কারায় দেওয়া ভাষণে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সতর্ক করেছেন তেল আবিবকে থামানো না গেলে আক্রান্ত হবে পুরো অঞ্চল। ইসরায়েলের উপর চাপ প্রয়োগে সব মুসলিম দেশকে অর্থনৈতিক, কূটনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপের আহ্বান জানান তিনি। জানান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ইস্যুতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে, সুতরাং অবিলম্বে সাধারণ পরিষদের উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত। বলেন 1950 সালের সনদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করতে পারে পরিষদ। এ সময় গাজায় চলমান আগ্রাসনের মধ্যেই লেবাননে ইসরায়েলি অভিযানের তীব্র নিন্দা জানান এরদোগান। উপত্যকায় হামলার জেরে তেল আবিবের সাথে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে আঙ্কারা। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলাও করেছে দেশটি। ইসরায়েলের চরম আগ্রাসন পুরো অঞ্চলকে অগ্নিগর্ভ করে তুলছে। এমন অবস্থায় চুপ থাকতে পারে না আন্তর্জাতিক মহল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যদি প্রয়োজনীয় সদিচ্ছা না দেখায়, 1950 সালের ইউনিটি ফর পিস সনদ অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত সাধারণ পরিষদের। এই অঞ্চলের শান্তির লক্ষ্যে মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ব্যবস্থা গ্রহণে আহ্বান জানায়। আজ রাতেই মুখোমুখি হচ্ছেন আসন্ন মার্কিন নির্বাচনে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। নিউ ইয়র্কের CBS ব্রডকাস্ট সেন্টারে বিতর্কে অংশ নেবেন দুই প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালস। মিনেসোটার গভর্নর ওয়ালস ডেমোক্রেট আর ওয়াইওর সিনেটর ভান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। বিশ্লেষকরা বলছেন সুইং স্টেটগুলোর ভোটারদের মন জয় করাই হবে দুই প্রার্থীর প্রধান লক্ষ্য। প্রস্তুত CBS ব্রডকাস্ট সেন্টার। রাতেই এই ভেন্যুতেই মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স ও টিম ওয়ালস। গেল সেপ্টেম্বরে কমালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের টিভি বিতর্কের পর এবার লড়াই তাদের দুই রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। মিনেসোটার গভর্নর ওয়ালস ডেমোক্র্যাট আর ওহাইওর সিনেটর ভান্স লড়ছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হয়ে। শেষবারের মতো দুই প্রার্থী মুখোমুখি হচ্ছেন। স্বভাবতই এ নিয়ে আগ্রহের চূড়ান্তে ভোটাররা, কারণ এই বিতর্কেই নানা ইস্যুতে লড়াই করবেন তারা। ফলে তাদের অবস্থান বড় প্রভাব ফেলবে ভোটারদের মানসিকতার উপর। ডোনাল্ড ট্রাম্পের সুরে শুরু থেকে ডেমোক্র্যাটদের আক্রমণ করে চলেছেন ভান্স। বিশেষ করে অভিবাসন ইস্যুতে কমালা হ্যারিসকে চাইল্ডলেস
ইউএস ক্যাট লেডি বলেও আক্রমণ করেন। অন্যদিকে ট্রাম্প এবং ভ্যান্সের নীতির কঠোর সমালোচনা করে আসছেন ওয়ালজ। তবে দুই প্রার্থীর সামনে এখন বড় চ্যালেঞ্জ সুইং স্টেটগুলোর ভোট। দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের মন জয় করাই হবে প্রার্থীদের বিতর্কের অন্যতম লক্ষ্য। মূলত দোদুল্যমান রাজ্যগুলোর ভোটারদের মন জয় করাটাই এখন চ্যালেঞ্জ। তাদের মনোনয়ন দেয়াটা ছিল বড় চমক। এর অন্যতম কারণ ছিল এই রাজ্যগুলোর ভোট। অর্থনীতি, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতেই হাড্ডাহাড্ডি লড়াই হবে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। এর আগে কমলা হ্যারিসের সাথে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেন ট্রাম্প। গেল 10 সেপ্টেম্বরের বিতর্কে ডেমোক্র্যাট প্রার্থী এগিয়ে বলে বিভিন্ন জরিপে দেখা যায়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ওয়ার গেম খেলছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে পরমাণু সংঘাতের শঙ্কা, এমন অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সং। সোমবার সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের চূড়ান্ত দিনে ভাষণ দেন তিনি। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক পদক্ষেপের নিন্দা জানান কিম সং। বলেন, কোরীয় উপদ্বীপে উত্তেজনা তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন, রণতরী আর যুদ্ধ বিমান মোতায়েন করে উস্কানি দিচ্ছে সামরিক সংঘাতে। আত্মরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং, দাবি কিম সং এর। উত্তর কোরিয়া যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। গত বছর এই পোডিয়ামে দাঁড়িয়েই বলেছিলাম পরমাণু সংঘাতের দিকেই যাচ্ছে কোরিয়া উপদ্বীপ। এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে, শত্রুতাপূর্ণ পরিবেশ তৈরি করে রেখেছে অঞ্চলটিতে। সত্যিটা হলো ৭০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি আমাদের পরমাণু কর্মসূচি জোরদারে বাধ্য করেছে। থাইল্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার একটি স্কুল বাস। শঙ্কা করা হচ্ছে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২০ শিশু। রাজধানী ব্যাংককে ঘটেছে এই দুর্ঘটনা। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। দেশের উত্তরাঞ্চলের থানি প্রদেশে শিক্ষা সফরে গিয়েছিল প্রাইমারি স্কুলের প্রায় ৪০ শিশু আর ৬ জন শিক্ষক। সফর থেকে ফেরার পথে হঠাৎ আগুন ধরে যায় বাসটিতে। ১৬ জন শিশু ও ৩ শিক্ষক বাস থেকে বেরিয়ে আসতে পারলেও বাকিরা আটকা পড়ে যান ভেতরে। তাদের মধ্যে আর কেউই বেঁচে নেই বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ। পরিবহন মন্ত্রণালয়ের ধারণা, বিপজ্জনক কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির কারণে ঘটেছে এই অগ্নিকাণ্ড। যাত্রীবাহী পরিবহনে এই গ্যাসের ব্যবহার নিষিদ্ধের দাবি উঠছে। আলবেনিয়ার পার্লামেন্টের আসনে আগুন ধরিয়ে প্রতিবাদ জানালেন বিরোধী দলের সদস্যরা। সোমবার দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপি আরভিন সেলিয়ানজিকে সাজা দেওয়ার প্রতিবাদে এই ঘটনা হয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতমি জাফাজের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপের দায়ে আরভিনকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এতে ক্ষুব্ধ হয়ে বিরোধী দলের আইন প্রণেতারা এমন কাণ্ড ঘটিয়েছে। প্রতিবাদে অধিবেশন চলাকালেই সংসদ কক্ষ থেকে আসন তুলে নিয়ে বাইরে তা জড়ো করে আগুন ধরিয়ে দেন। আলবেনিয়ার সবচেয়ে বড় সাম্যবাদী দল হিসেবে পরিচিত ডেমোক্রেটিক পার্টির এমপিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ই নানা অভিযোগ উঠছে। দলটি থেকে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী সালি ভরিসার উপরও রয়েছে দুর্নীতির অভিযোগ। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। সোমবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয় এই সাক্ষাৎ। বৈঠকে আলোচনা হয় মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে। লেবাননে ইসরায়েলের স্থল অভিযান ইঙ্গিতের পরই বৈঠকে বসেন দুই নেতা। নাসরুল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান রুশ প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন এবং গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েলি বর্বরতার কড়া সমালোচনা করে আসছে রাশিয়া। পাশাপাশি মিত্র পশ্চিমাদেরও কটাক্ষ করতে ছাড়েনি ক্রেমলিন। ব্যক্তিগত রিভলভার থেকে বেরিয়ে যাওয়া গুলিতে আহত হলেন ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক গোবিন্দ। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র বা আইসিইউতে চিকিৎসাধীন। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে হয় এই দুর্ঘটনা। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিবসেনা নেতা গোবিন্দ। বের হওয়ার আগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রটি পরিষ্কার করছিলেন, তবে লক করা ছিল না রিভলভারটি। ফলে ঘটে আকস্মিক দুর্ঘটনা। গুলি ছিটকে বেরিয়ে লাগে নিজেরই হাঁটুতে। সাথে সাথেই গুলিবিদ্ধ গোবিন্দকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ক্ষত কতটা গুরুতর তা নিশ্চিত নয়। জানা গেছে প্রচুর রক্তপাত হয়েছে। বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে গোবিন্দর রিভলভারটি। কিভাবে সেটি আনলক হলো সে বিষয়ে চলছে তদন্ত।
আবারও বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষস্থান দখল করলেন স্পেসএক্স, টেসলা ও টুইটারের মতো মাল্টি বিলিয়ন ডলার প্রতিষ্ঠানের মালিক ধনকুবের ইলন মাস্ক। প্রতি বছরের মতো মঙ্গলবার শীর্ষ ধনীদের নতুন তালিকা প্রকাশ করেছে মার্কিন জনপ্রিয় সাময়িকী ফোর্বস। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সফটওয়্যার কোম্পানি ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। একটু পিছিয়ে তৃতীয় ও চতুর্থ নম্বরে অবস্থান করেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুকের মার্ক জাকারবার্গ। এবার 11 নম্বরে উঠে এসেছেন ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানি। শীর্ষ ধনীদের তালিকায় রয়েছে ওয়ারেন বাফেট, বিল গেটস, গৌতম আদানির মতো ধনকুবেররা। ফোর্বস জানায় এবছর 25 তরুণ ধনকুবের জায়গা করে নিয়েছে তালিকায়, যাদের বয়স 33-এর নিচে। সবচেয়ে কনিষ্ঠ হিসেবে তালিকায় স্থান করে নিয়েছেন 19 বছর বয়সী লিভিয়া ভয়েল্ট। যমুনা আইডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।